অবশ্যই মানে প্রশ্নের উপর ভিত্তি করে উত্তরগুলো দিতে হবে, কিন্তু মানে এক একজনের মত এক এক রকম হইতে পারে, একজনের ভিউ এক এক রকম হইতে পারে। যেমন ইএফটি এবং মাইক্রোচেকের পার্থক্য, এটা তো মানে চেঞ্জ বা পরিবর্তন করার কিছু নাই, কিন্তু 2 নম্বর প্রশ্ন যেটা, যে ইএফটি এবং মাইক্রোচেক প্রবর্তনের ফলে সরকারের হিসাবায়নে কি কি পরিবর্তন সাধিত হয়েছে। আমার কথাই শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ইএফটি এবং মাইক্রোচেক প্রবর্তনের ফলে সরকারের হিসাবায়নে কি কি পরিবর্তন সাধিত হয়েছে, এই জিনিসটা আসছে। আর হচ্ছে যে মানে হিসাবায়নের ক্ষেত্রে কি কি সুবিধা হয়েছে। একটা হচ্ছে পরিবর্তন কি কি হয়েছে। পরিবর্তন বলতে বোঝাচ্ছে আপনার ধরেন এই যে ইএফটি এবং মাইক্রোচেক, এই যে মানে একটা পেমেন্ট সিস্টেম, এই সিস্টেমটা ইনিশিয়েট হওয়ার আগে যে সিস্টেমটা এক্সিস্ট করতেছিল, তার থেকে বর্তমান সিস্টেমের পরিবর্তন কি, মানে যে ইএফটি মাইক্রোচেকের ফলে কি কি পরিবর্তন হয়েছে মানে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর মানে পার্সপেক্টিভে, এই প্রশ্নটা প্রথমে আসছে। সেকেন্ড যে মানে প্রশ্নের আরেকটা যে ইয়ে, সেটা হচ্ছে কি কি সুবিধা হয়েছে, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি কি সুবিধা হয়েছে। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আপনি একজন মানে সর্বকারীকে 50,000 টাকা চেক দিছে, আমরা জানি যে বর্তমানে সব হচ্ছে আপনার অ্যাডভাইস গুলো মানে ইলেকট্রনিক্যালি হচ্ছে, যেগুলো জেনারেট করা হয় এবার সিস্টেমের মাধ্যমে, এবং ব্যাংকে আমরা মানে সিস্টেম জেনারেটেড অ্যাডভাইস ব্যাংকে প্রেরণ করা হয়। ব্যাংক সেই অ্যাডভাইসটা পাওয়ার পরে তারপর হচ্ছে যে মানে চেকটাকে মানে যে পাবে তার কাছ থেকে হচ্ছে যে নগদান করে টাকাটা দিয়ে দেয়, এ হচ্ছে সিস্টেম। কিন্তু প্রশ্নটা এটা ছিল যে একজন সরবরাহকারীকে একটা 50,000 টাকা মাইক্রো চেক দিচ্ছে, কিন্তু মানে সিস্টেম জেনারেটেড কোনো অ্যাডভাইস তাকে দেওয়া হয়নি, মানে ব্যাংককে সিস্টেম জেনারেটেড কোনো অ্যাডভাইস প্রেরণ করা হয়নি। তো এর ফলে মানে আপনার অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে যদি বলি, সেক্ষেত্রে টাইমলিনেস, কমপ্লিটনেস এবং রিলায়েবিলিটি, এই ক্ষেত্রগুলোতে কি কি মানে ঝুঁকি বা সমস্যা বা মানে রিস্ক তৈরি হয়েছে, এটা জানতে চাইছে আপনার কাছ থেকে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মানে ফরেন মিশনগুলোতে ইএফটি মাইক্রো চেক আসলে প্রবর্তন করা সম্ভব কিনা। এখন আমরা গত সেশনে যেটা আলোচনা করতেছিলাম যে চেক আসলে মানে গভর্নমেন্ট চেকের ক্ষেত্রে, সরকারি চেকের ক্ষেত্রে কি কি রুলস এবং রেগুলেশনস আছে সেটা আমরা জানার চেষ্টা করতেছিলাম। এবং অনেকগুলো মানে এসআর এর অনেকগুলো রুলসের মধ্যে আপনারা চেক সম্পর্কিত বিষয়াদি পাবেন, কোন কোন ইয়ের ক্ষেত্রে পাবেন সেটা আমরা ইয়ে করছি, দেখছি। এবং আজকে ক্লাসের শেষের দিকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা আপনাদের মনে থাকার কথা, এই চালানের ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারের যে প্রাপ্য অর্থ, এটা কিভাবে অ্যাকাউন্টিং এ মানে কিভাবে এটা মানে অ্যাকাউন্টিং করা হয় আর কি, সরকারি কোষাগারে জমা হওয়ার পরে এটার অ্যাকাউন্টিংটা কিভাবে হয় এবং কি কি রেজিস্টারের মাধ্যমে কোন 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 রেজিস্টার এন্ট্রি করা হয়। রেজিস্টার এন্ট্রি করা মানে কি, এটা মানেই হচ্ছে যে এটা সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, এবং এটা ফাইনালি হচ্ছে মান্থলি অ্যাকাউন্টস এবং একেবারে সর্বশেষ ফাইন্যান্স অ্যাকাউন্টস এটার প্রতিফলন ঘটবে। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে যে রিসিট অংশে আমরা দেখছি যে কিভাবে এটার অ্যাকাউন্টিংটা হয়, এই অটোমেটেড চালানোর মাধ্যমে, মানে যখন পড়াইতেছিলাম, আলোচনা করতেছিলাম। তো যেহেতু এখন চেকের বিষয়টা আলোচনা করতেছি, তার মানে হচ্ছে যে পেমেন্ট সম্পর্কিত বিষয়তে আলোচনা হচ্ছে। এখন আমরা এটাও দেখব যে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর যে মানে রুলস রেগুলেশনস বা ম্যানুয়ালস গুলো আছে, সেইখানে পেমেন্টের এন্ট্রিগুলো কিভাবে হয়। হ্যাঁ, একটা সরকারের পরিশোধ, সরকারের অর্থ সংক্রান্ত পরিশোধ যখন এটা হয়, তখন এটার অ্যাকাউন্টিংটা কিভাবে হয়। আচ্ছা, তো আগে একটু আমরা মানে গত বছরের প্রশ্নগুলো বা মানে এই সম্পর্কিত প্রশ্নগুলো একটু দেখি। আমি এই উত্তরগুলো অনেকগুলো আগেই রেডি করে ফেলছিলাম, তো সেগুলো একটু দেখে আপনাদেরকে, আশা করি লিখছি।
সবগুলো গুগলে নিয়ে আসার পরে আচ্ছা আসছে। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মাইকার চেক এবং ইএফটি এটার পার্থক্যটা। তো এইখানে দেখেন আমি অনেকগুলো পার্থক্য আমরা মানে নিয়ে আসছি, যেমন ধরেন আচ্ছা একটু মানে মানে ইউজুয়াল কথাগুলো বলে নিই যে মাইকার চেক আর ইএফটি দুইটা জিনিসটা কি আপনারা কেউ কি জানেন যে বাংলাদেশে একটা ক্লিয়ারিং হাউস আছে, এটা সম্পর্কে কার কি ধারণা, মানে এটা সম্পর্কে কারো ধারণা আছে কিনা? আমার প্রশ্নটাকে আমি মানে বুঝাইতে পারছি কিনা? আমি প্রশ্ন করছি বাংলাদেশে একটা ক্লিয়ারিং হাউস আছে, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? স্যার ক্লিয়ারিং হাউস তো বাংলাদেশ ব্যাংকে থাকে। আচ্ছা, আপনার কথাটা অবশ্যই ঠিক, ধন্যবাদ আপনাকে। একটা সময় এরকম ছিল যখন ম্যানুয়াল মানে এই ইএফটি বা মাইকার চেক ছিল না, তখন ক্লিয়ারিং হয়তো বিভিন্ন মানে জায়গা থেকে ক্লিয়ারিং গুলো সম্পাদন করা হতো। ঠিক আছে, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় না, বাংলাদেশ ব্যাংকের যতগুলো শাখা আছে এবং আরো সোনালী ব্যাংক। হ্যাঁ, ক্লিয়ারিং গুলো মানে আগের যে সিস্টেম ছিল সেখানে ক্লিয়ারিং হাউস অনেকগুলো ছিল। বর্তমান যে সিস্টেম এখন যেটা মানে এক্সিস্ট করতেছে সেখানে ক্লিয়ারিং হাউস একটাই, সেটা সেন্ট্রালি হয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায়। আমি আবার বলতেছি এটা খুব মানে বোঝার বিষয়, কারণ প্রশ্ন এখন এই আঙ্গিকে আসছে, হয়তো ভবিষ্যতে চেঞ্জ হইতে পারে কোশ্চেনের প্যাটার্ন, তাই না? তো যে এইটা আসলে মূলত ক্লিয়ারিং হাউসের সাথে সম্পর্কিত। ইএফটি মানে মাইকার চেক ইএফটি সবগুলো হচ্ছে ক্লিয়ারিং সম্পর্কিত, পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সম্পর্কিত বিষয়। ঠিক আছে, তো এটা পেমেন্ট এন্ড সেটেলমেন্ট মানে হচ্ছে যে আপনাকে অবশ্যই ক্লিয়ারিং হাউস সম্পর্কে ধারণা থাকতে হবে। তো বাংলাদেশে যেটা এক্সিস্ট করতেছে বর্তমানে সেটা হচ্ছে বিএসিএইচ বলা হয় আর কি, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। তো এই যে মানে এই যে ক্লিয়ারিং হাউস যেটা বর্তমানে এক্সিস্ট করতেছে এর অধীনে দুইটা মানে দুইটা হচ্ছে যে আপনার উইন্ডো আছে। বাংলাদেশ অটোমেটিক ক্লিয়ারিং হাউসের আন্ডারে দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে বিএসসিপিএস বলা হয়, আর একটা হচ্ছে বিএফটিএন বা নিকাশ বিএফটিএন। আমি কথাগুলো লিখে দেখালে তো ভালো হতো, যাদের পক্ষে সম্ভব একটু নোট ডাউন করে নেন। আমি যেটা বললাম যে বাংলাদেশে বর্তমান যে সিস্টেম সেখানে একটা সেন্ট্রাল ক্লিয়ারিং হাউস আছে, গভর্নমেন্ট পেমেন্টের কথা বলতেছি, মানে একটা ক্লিয়ারিং হাউস আছে, সেটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড মানে ক্লিয়ারিং হাউস। আচ্ছা, একজন মানে বারবার বলতেছে কথা শুনতে পাচ্ছেন না, আসলে কি শুনতে পাচ্ছেন না? আপনাকে সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? পারতেছি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, কি হোয়াটসঅ্যাপে বারবার লিখতেছে? আচ্ছা, তো যেটা বলতেছি যে বাংলাদেশে মানে যে ক্লিয়ারিং হাউসটা আছে এটা হচ্ছে সেন্ট্রালি এখন ইয়ে করা হয়, অপারেট করা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানে মতিঝিল শাখা থেকে। সেখানে ক্লিয়ারিং হাউসটা অবস্থিত, সেটা হচ্ছে বিএসসিএইচ বলা হয়, বা বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটার আন্ডারে আবার হচ্ছে দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে চেক রিলেটেড কাজ করে একটা উইন্ডো, আর একটা হচ্ছে আপনার ইএফটি রিলেটেড কাজ করে। ঠিক আছে, তো চেক রিলেটেড যেই উইন্ডোটা কাজ করে সেটার নাম হচ্ছে বিএসিপিএস, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। আমি আবার বলতেছি, বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম, বিএসিপিএস। আর যেটা মানে ইএফটি সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে, মানে একটা হচ্ছে পেপারলেস, একটা হচ্ছে পেপার, মানে পেপার বলতে বোঝাচ্ছি যেটা চেক নিয়ে কাজ করে সেটা হচ্ছে বিএসিপিএস, আর যেটা পেপারলেস ইয়ে নিয়ে কাজ করে, ট্রানজ্যাকশনগুলো নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বিইএফটিএন। আর একটা হচ্ছে আপনার এই বা এখন এখন বিএফটিএন কে বলা হচ্ছে নিকাশ বিএফটিএন। ঠিক আছে, বিইএফটিএন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। ঠিক আছে, এটা এখন আবার মানে এটাকে বলা হচ্ছে নিকাশ বিইএফটিএন। আগে যেটা বিইএফটিএন বলা হতো, এখন এটাকে বলে নিকাশ বিইএফটিএন। নিকাশ মানে হচ্ছে NIKASH, নিকাশ।
মানে জাস্ট একটা আপগ্রেড মানে করা হয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের মানে বিষয়। তো আমরা আমরা যেটা বলতেছি যে আমাদের যেই মানে পেমেন্ট এন্ড সেটেলমেন্ট গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা মূলত কিন্তু এই দুইটা ওয়েতেই কাজ করি। আমরা অন্য কোনো ওয়েতে কিন্তু আমরা এখনো যাইনি, মানে অন্য কোনো পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেমে আমরা যাই না। আমরা মূলত এখন পর্যন্ত এই মানে বিএসএইচ এর আন্ডারে বিএসসিপিএস এবং হচ্ছে ইএফটি এই দুইটা পেমেন্ট ইনস্ট্রুমেন্টকে আমরা কিন্তু মানে আমাদের মানে পেমেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের পেমেন্ট ভাইয়া সেটেলমেন্ট বিএসসিপিএস এর ফুল মিনিংটা আরেকবার একটু বলেন কাইন্ডলি। দুইটা, একটা হচ্ছে বিএসসিপিএস বিএসিপিএস বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং চেক প্রসেসিং আচ্ছা, সিস্টেম। একটু ইন্টারাপ্ট করতেছি। আমি আমার এন্ড থেকে আমি শুনতে পাচ্ছি না, কারণটা তো বুঝতেছি না। না, সবাই শুনতে পাচ্ছে। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় আরো কয়েকজন শুনতে পাচ্ছে না। না, এরকম কি হওয়ার কথা? আমি তো মানে না না, আমরা তো শুনতে পাচ্ছি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। যাদের সমস্যা আমার মনে হচ্ছে আপনারা মানে লগ আউট করে আবার একটু মানে মানে আপনারা বের হয়ে যায় আবার একটু জয়েন করেন। আমার মনে হচ্ছে যে সেটা হয়তো বা ইফেক্টিভ হতে পারে। আচ্ছা, আমরা কোথায় জেনেছিলাম? মানে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস যেটা। আচ্ছা, তো এর আন্ডারে দুইটা, একটা হচ্ছে বিএসসিপিএস বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, এটা হচ্ছে একটা উইন্ডো। আর একটা হচ্ছে বিইএফটিএন বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। তো এটা আগে ছিল, তো 2023 থেকে মূলত হচ্ছে নিকাশ বিইএফটিএন নামে এটাকে বলা হচ্ছে আর কি। কেন বলা হচ্ছে এটা আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, বলে দিই, পরে আবার ভুলে যাবো হয়তো। আগে যে বিইএফটিএন ছিল সেখানে ইএফটি ট্রানজ্যাকশনগুলো সেটেল করার হার ছিল ঘন্টায় হচ্ছে আপনার 1,15,000-এর মতো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে মানে যখন বিইএফটিএন ছিল, মানে ইএফটি ট্রানজ্যাকশনগুলো সেটেলমেন্ট করার যেই নেটওয়ার্ক বা যেই উইন্ডো, হ্যাঁ, এটা 1,15,000 ঘন্টায় হচ্ছে ইএফটি সেটেল করতে পারতো। তো নিকাশ বিএফটিএন এর মানে সুবিধা এটা হচ্ছে, সেটা 3টা সেশনে হচ্ছে ইএফটি গুলোকে তারা ক্লিয়ার করতে পারে এই সফটওয়্যারটা বা এই মানে সিস্টেমটা, এবং ঘন্টায় প্রায় 46 লক্ষ হচ্ছে যে ইএফটি অ্যাডভাইসকে তারা হচ্ছে যে আপনার সেটেল করতে পারে। তার মানে এটার কার্যক্ষমতা অনেক বেশি বাড়ানো হয়েছে। ঠিক আছে, আগে যে বিএফটিএন ছিল স্যার স্যার বেশি বাড়ানো হয়েছে, কিন্তু মেসেজই তো পাই না স্যার। না, মেসেজ এটা তো আসলে আপনার ব্যাংকের সম্পর্কিত বিষয়, হয়তো আপনার ব্যাংকের সাথে স্যার ইএফটিটা ব্যাংকেরটা না, ইএফটিটা তো ইয়ে থেকে আসবে স্যার। ইএফটির মেসেজটা আসবে হচ্ছে আপনার অ্যাকাউন্টস অফিস থেকে, মানে অ্যাকাউন্টস অফিসের থ্রু হয়ে আসবে, মানে আর একটা হচ্ছে যে মানে আইবাসের হয়ে আসবে। আর আপনার যখন ব্যাংকে টাকাটা ঢুকে যাবে তখন হচ্ছে আপনার ব্যাংক আপনাকে মেসেজটা দিবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু কাউকে মেসেজ দেয় না। ঠিক আছে, হয়তো আপনার আইবাস থেকে মেসেজটা আসবে অথবা আপনার ব্যাংক থেকে মেসেজটা আসবে। আপনি হয়তো যে এন্ডের মেসেজটা পাচ্ছেন না, আপনার সেই এন্ডের মানে সমস্যা হয়তো বা। বুঝতে পারছি। বাংলাদেশ ব্যাংক মূলত কি করে, সে ক্লিয়ার করে, মানে সে তার কাজ হচ্ছে ক্লিয়ারিং করা। আমার কাছে মানে সে একটা হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করতেছে। হিসাব রক্ষণ অফিস সে একটা পেমেন্টের অ্যাডভাইস পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংকে, যা আপনি অমুককে অত টাকা দিয়ে দেন, ঠিক আছে, অমুক অ্যাকাউন্টে, অমুকের অ্যাকাউন্টে এত টাকা আপনি প্রেরণ করেন। এই একটা অ্যাডভাইস হিসাব রক্ষণ অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংক কি করে, ঠিক ওই অ্যাডভাইস অনুযায়ী নির্দিষ্ট মানে গ্রাহককে তার অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর মানে অনুযায়ী তাকে কিন্তু ওই অ্যাকাউন্টে তার টাকাটাকে ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, ট্রান্সফার করে দেয়, বাংলাদেশের সরকারের যে হিসাব সেখান থেকে সে ডেবিট করে ফেলে। এই কাজটা হচ্ছে যে
বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউসের কাজ। এখন এটা চেক মারফত হইলে অ্যাডভাইসটা যখন চেকের জন্য মানে হিসাব রক্ষণ অফিস হয়তো এটা এই অ্যাডভাইসটা যে বাংলাদেশ ব্যাংকে জানাইলো যে আপনি অমুককে এত টাকা ট্রান্সফার করেন, হ্যাঁ, এটা হয়তো সে দুইটা ওয়েতে জানাইতে পারে হিসাব রক্ষণ অফিস। মানে অ্যাডভাইস যে মানে প্রেরণ করবে ব্যাংকে, যে সে অ্যাডভাইস প্রেরণ করবে হিসাব রক্ষণ অফিস দুইটা ওয়েতে, একটা সে চেকের মাধ্যমে জানাইতে পারে, ঠিক আছে, চেক দিয়ে মানে সে অ্যাডভাইস তো দিবে ইলেকট্রনিক্যালি, আর হচ্ছে যে চেক দিয়ে সে ইয়ে করতে পারে, পাঠাইতে পারে ক্লিয়ারিং এর জন্য, অথবা মানে পেপারলেস যদি সে ট্রানজাকশন করতে হয় সেক্ষেত্রে সে ইএফটি করবে। এখন আপনারা জানেন যে ইএফটির মানে কল এবার আস্তে আস্তে সরকার বাড়াচ্ছে, কারণ এতে করে আপনার মানে সরকারের যে অপারেটিং কস্ট ওটা অনেক কমে আসতেছে, অনেক কমে আসছে। কারণ আপনার একটা মাইকার চেক মানে কি বলবো, এটা মুদ্রণ করা, এটা বিতরণ করা, এটা হচ্ছে যে ইস্যু করা, এটা এখানে আবার ফ্রড হওয়ার একটা মানে পসিবিলিটি আছে। যদিও মাইকারে ফ্রড হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, আগে যে ম্যানুয়াল চেক ছিল সেগুলোতে ফ্রড হওয়ার অনেক বেশি ঝুঁকি ছিল, মাইকার চেক অনেকটা কমছে, কিন্তু তারপরে সরকার যে অপারেটিং কস্ট সেটা এখন অনেক বেশি চেক মারফত যে মানে পেমেন্ট সেটেল গুলো করে, অপারেটিং কস্ট অনেক বেশি। তো আপনি যখন এজন্য সরকার কিন্তু দেখবেন যে অনেক পেমেন্ট সরকার এখন ইএফটির দিকে চলে যাচ্ছে। সরকার প্রথমে কি করছে, সরকার প্রথমে হচ্ছে মানে বেতন ভাতাগুলো ইএফটি দিছিল, পরে পরে এখন পেনশন দিচ্ছে, তারপর হচ্ছে যে সমস্ত চেক বন্ধ করে দিয়ে আগে হচ্ছে আপনাদেরকে ওই টিএডিএবিল কি করতো, চেক দিয়ে দিত, এখন কি চেক দেয় না, টিএডিএবিল হচ্ছে আপনাকে ইএফটি করে দিচ্ছে। আবার হচ্ছে যে ধরেন আপনারা যারা আগে জয়েন করছেন তারা হয়তো বা ওই কর্মচারী কল্যাণ বোর্ডের যে অনুদানটা পান সেটা হয়তো আপনার চেক দিয়ে দিত, এখন আর চেক দেয় না, সেটা কি করে ইএফটি করে। অর্থাৎ সরকার ইএফটির দিকে চলে যাচ্ছে, কারণ কি যখন সরকার ইএফটিতে যাবে সরকার অপারেটিং কস্ট অনেক কমে যাবে এবং ফ্রড হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে, ঠিক আছে, ফ্রড হওয়ার সম্ভাবনা নাই, আর হচ্ছে অপারেটিং কস্টেরও মানে মানে খুব কমে যাচ্ছে। তো এই জন্য সরকার ইএফটির দিকে যাচ্ছে। এখন চেক তো আর সরকার বাদ দিতে পারবে না, কারণ চেক বাদ দেওয়া সম্ভব না, হ্যাঁ। এবং আপনারা মানে খুব রিসেন্ট ইয়েতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মানে কন্ট্রাক্টর এবং যারা সাপ্লায়ার তাদেরকে তো মানে চেক দেওয়ার একটা প্রবণতা ছিল, তাই না, হিস্টোরিক্যালি ছিল। এবং এখন যে ডিডিও আধার বিল নামে যেই অপশনটা চালু হয়েছে, এখন কিন্তু সংশ্লিষ্ট যে ঠিকাদার বা সরবরাহকারী বা সেবা প্রদানকারী তাদেরকে কিন্তু কি করা হবে, এখন থেকে পাইলটিং ফেজ আছে, এটা একটা সময় এটা পুরোপুরি বাস্তবায়িত হয়ে যাবে। একটা সময় 100% যারা ঠিকাদার বা কন্ট্রাক্টর বা হচ্ছে যে সাপ্লায়ার বা সেবা প্রদানকারী সবাইকে কিন্তু আপনার ইএফটি মাধ্যমে কিন্তু তাদেরকে তাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে। আচ্ছা, তো যেহেতু এক্সিস্ট করতেছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে চেক আর একটা হচ্ছে ইএফটি, এজন্য আমাদের দুইটা সিস্টেমই জানা থাকা লাগবে। যে বিএসসিএইচ এর আন্ডারে দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে বিএসসিপিএস আর একটা হচ্ছে বিএফটিএন অথবা নিকাশ বিএফটিএন। আচ্ছা, যখন এই চেকের ক্ষেত্রে যেটা করা হয়, চেকের ক্ষেত্রে হচ্ছে বিএসসিপিএসটা ফলো করা হয়। তার মানে হচ্ছে আপনার মানে আগে কি ছিল, আগে ছিল ম্যানুয়াল চেক। ম্যানুয়াল চেক মানে হচ্ছে যে মাইকার চেক আর ম্যানুয়াল চেকের মধ্যে পার্থক্যটা কি? মাইকার চেক আর ম্যানুয়াল চেকের মধ্যে মোটা দাগে পার্থক্য হচ্ছে মাইকার চেকে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা ম্যানুয়াল চেকে ছিল না। মাইকার চেকের সেই বৈশিষ্ট্যগুলো কি মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে একটা মাইকার লাইন বলে বা মাইকার কোড লাইন বলে বা মাইকার লাইন বলা হয় আর কি। সেটা হচ্ছে মূলত মানে সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক, মানে অন্য চেকগুলো থেকে, নন মাইকার চেকের থেকে মাইকার চেকের পার্থক্য হচ্ছে যে একটা মাইকার লাইন থাকে। এই মাইকার লাইনের মধ্যে 31টা ডিজিট থাকে, ঠিক আছে, এবং এই 31টা ডিজিট চৌম্বকীয় কালি দ্বারা এটাকে লেখা হয় আর কি। আমার কথাগুলো একটু মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কারণ মানে এই কথাগুলো কিন্তু আপনার ইয়েতে নাই, প্রশ্নের উত্তরগুলোতে নাই। এই কথাগুলো আপনার মানে মাথার মধ্যে ধরে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। স্যার এটা আবার চেক করার জন্য একটা আলাদা সফটওয়্যার আছে না মাইকার চেক ই করার জন্য? হ্যাঁ, তা তো অবশ্যই, আমি আসতেছি। তো মাইকার যে লাইন বা মাইকার যে মানে মাইকার চেকের মধ্যে যে একটা মাইকার লাইন থাকে বা একটা কোড থাকে 31 ডিজিটের, এটা মূলত লেখা হয় হচ্ছে আপনার চৌম্বকীয় কালি দিয়ে, ম্যাগনেটিক ইঙ্ক দিয়ে। মানে ওই যে আপনাদের মাইকারের ফুল ফর্মটা যদি দেখেন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, তাই না, এমআইসিআর। তো
তো এই যে মাইকার চেক, এই ম্যাগনেটিক ইঙ্ক বা চৌম্বকীয় কালি দিয়ে যে 31 ডিজিটের একটা কোড লিখলো, এটাই হচ্ছে মূলত মূল বৈশিষ্ট্য সাধারণ চেক থেকে বা নন মাইকার চেক থেকে। এই 31টা ডিজিটের মধ্যে আপনার কি কি জিনিস থাকবে? এক হচ্ছে যে আপনার আপনার অ্যাকাউন্ট নম্বরটা থাকবে, হ্যাঁ, আপনার যে নিজস্ব অ্যাকাউন্ট নম্বর, হ্যাঁ, ওই অ্যাকাউন্ট নম্বরটা থাকবে। তারপর হচ্ছে যে আপনার, আর সরকারি ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে যে আপনার সরকারের যে অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটা থাকে, আমরা জানি সরকারের অ্যাকাউন্ট নম্বর আছে, সেই অ্যাকাউন্ট নম্বরটা থাকবে। তারপর হচ্ছে যে আপনার রাউটিং নম্বর থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার চেক নম্বর থাকবে, আর হচ্ছে ট্রানজাকশন আইডি থাকবে। এই 4টা জিনিস কিন্তু আপনার ওই মাইকারের লাইনের মধ্যে 31টা ডিজিটের মধ্যে থাকবে আর কি। এবং সেটা হচ্ছে দেখে বলি যে মানে কোনটা কত ডিজিট। হ্যাঁ, 4টা অংশ বললাম না, 4টা অংশের মধ্যে চেক নম্বর হচ্ছে 7 ডিজিটের, রাউটিং নম্বর হচ্ছে 9 ডিজিটের, আর অ্যাকাউন্ট নম্বর ট্রানজাকশন কোড হচ্ছে 2 ডিজিটের একটা কোড কিন্তু আপনার এই মাইকার লাইন বা মাইকার কোডের মধ্যে থাকবে। ঠিক আছে, এই 31টা ডিজিট আপনার চৌম্বকীয় কালি দ্বারা মানে লেখা হয়, এবং এইটার ফন্টও হবে হচ্ছে যে কি কোন ফন্টে লেখা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে, মানে বাংলাদেশের ক্ষেত্রে সম্ভবত EB1 বা এই টাইপের কোন একটা ফন্টের ব্যবহার করা হয় আর কি। যাই হোক, মূলত হচ্ছে যে একটা স্পেশাল ফন্ট দ্বারা এইটাকে লেখা হবে এবং চৌম্বকীয় কালি দ্বারা লেখা হবে। আর আর হচ্ছে যে হ্যাঁ, এই তথ্যগুলো থাকবে। তো এই তথ্যগুলো যখন থাকবে, এই চৌম্বকীয় লেখা হবে, আপনি এটা ফ্রড করতে পারবেন না। মানে কি, আপনি নিজস্ব উপায়ে এটা তৈরি করে আপনি এটা বসাইতে পারবেন না। ঠিক আছে, ফ্রড করার সম্ভাবনা নাই বললে চলে, মানে কেউ এটা ফ্রড করতে পারে না। অন্য যে কোনো চেক আপনি চাইলে হয়তো বা মানে নীলক্ষেত থেকে বানায় আপনি ইয়ে করতে, মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে যে কোনো একটা জায়গাতে বানায় সেটা আপনি জালিয়াতি করার একটা সুযোগ ছিল আগে। কিন্তু মাইকার চেকের ক্ষেত্রে যেহেতু ট্রানজাকশন আইডি থেকে শুরু করে আপনার কোন রাউটিং, মানে রাউটিং নাম্বার, ট্রানজাকশন অ্যাকাউন্ট নম্বর, সব কিছু হচ্ছে যে আপনি মানে আইডেন্টিফাই করে দিচ্ছেন। এবং এটা মানে যখন আপনি ব্যাংকে আপনাকে এই চেকটা নিয়ে যাবেন, তখন যেই মানে মেশিনটা আছে ওই মেশিনের মধ্যে দিলেই বোঝা যাচ্ছে যে এটা ফ্রড কি ফ্রড না। ওই মানে ম্যাগনেটিক ইঙ্ক গুলো মানে ওই মেশিনটা রিড করতে পারে। ঠিক আছে, ওই মেশিনটা যখন রিড করতে পারলো তখন বোঝা যাবে এটা ফ্রড কি ফ্রড না। তার মানে কি, আপনি এইখানে ফ্রড করার সম্ভাবনা নাই বললেই চলে। তো এই পুরো মানে বাংলাদেশ ব্যাংকে যখন এই জিনিসটা যাবে তখন কিন্তু এই মানে এগুলো সব ইয়ে হয়ে যাবে, চেক করে কিন্তু সেটা ক্লিয়ার করবে। আচ্ছা, তো এই হচ্ছে মানে বিএসসিপিএস এর মানে কার্যক্রম। আর যদি বিএফটিএন এর কার্যক্রম বলি, সেটা যেটা বললাম যে বিএফটিএন এর ক্ষেত্রে আগে ছিল 1,15,000 ইএফটি, আগে সে ইয়ে করতে পারতো, 1,15,000 ইএফটি কে সে সেটেল করতে পারতো ঘন্টায়। আর এখন হচ্ছে প্রায় 46 লক্ষ আপনার ইএফটি সে সেটেল করতে পারে ঘন্টায়। তার মানে হচ্ছে 46 লক্ষ ব্যক্তিকে সে 1 ঘন্টায় সে পেমেন্ট করতে পারবে, এরকম সক্ষমতা তৈরি হয়েছে এই নিকাশ বিএফটিএন এর মাধ্যমে। এটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে যে শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে ইএফটির মাধ্যমে তা কিন্তু নয়। মানে সরকারের এই মানে প্রান্তিক জনগোষ্ঠী, মানে হচ্ছে যে সামাজিক নিরাপত্তা ভাতা কার্যক্রম, যেমন বয়স্ক ভাতা আছে, তারপর বিধবা ভাতা আছে, তারপর আপনার প্রতিবন্ধী ভাতা আছে, তারপর বিভিন্ন উপবৃত্তি আছে, তারপর হচ্ছে যে আপনার ভর্তুকি আছে, হ্যাঁ, তারপরে যে করোনার সময় দেখা যাচ্ছে যে যারা অনেক অনেক শ্রেণী পেশা মানুষদেরকে ইয়ে দেওয়া হয়েছে, স্পেশাল বেনিফিট গুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বিশাল মানে সরকারের বিশাল হচ্ছে যে মানে ট্রানজাকশন গুলো, বিশাল পরিমাণের যে ট্রানজাকশন, হ্যাঁ, এটা দ্রুততর সময়ে সেটেল করার জন্য কিন্তু এই মানে ট্রানজিশনটা খুব বেশি প্রয়োজন ছিল। বিএফটিএন থেকে নিকাশ বিএফটিএন এর যে ইয়েটা ট্রানজিশনটা, এটা খুব বেশি প্রয়োজন ছিল। হ্যাঁ, এই হচ্ছে যে আপনার মানে মোটামুটি আপনার মানে ধারণাটা দেয়া। এখন মাইকার চেক এবং ইএফটির মধ্যে পার্থক্যটা এখানে দেয়া আছে। সংখ্যাগত পার্থক্য আপনারা দেখেন যে এখানে লেখা, এটা আপনারা পড়ে নিতে পারবেন, না বোঝার কিছু নেই, খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে, একবার জাস্ট পড়লে আপনারা মনে হয় যে পারবেন।
আমি তারপর এটা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, সংজ্ঞাতে বলতেছে যে এটা লেনদেনের শর্ত, প্রয়োজনীয় তথ্য, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পরিশোধের প্রক্রিয়াটা কি, তারপর হচ্ছে যে ক্লিয়ারিং বাংলাদেশের ক্ষেত্রে এই মাইকা চেকের ক্ষেত্রে ক্লিয়ারিং সিস্টেম কোনটা, আর ইএফটির ক্ষেত্রে ক্লিয়ারিং সিস্টেম কোনটা। হ্যাঁ, এগুলো সব এখানে দেওয়া আছে। মাইকা চেকের ক্ষেত্রে হচ্ছে যে আপনার 1 কর্মদিবস লাগে, আর ইএফটিটা আরো বেশি দ্রুততর সময়, যেহেতু নিকাশ বিএফটির মাধ্যমে 3টা সেশনে তারা ইয়ে করে সেটেল করে, এই জন্য আরো দ্রুততর সময় কিন্তু এটা পরিশোধ হয়ে যায় ইএফটি গুলো। যদি কেউ মানে যদি ইয়ে হিসাব রক্ষণ অফিসে কোনোদিন 2টার আগে ইয়ে করে, কি জানি বলে, অ্যাডভাইস প্রেরণ করে কোনোদিন কোন একটা নির্দিষ্ট দিনে, বাংলাদেশ ব্যাংক যদি ওই সংশ্লিষ্ট ইএফটিটা যে অ্যাডভাইসটা আসলো ওই ইএফটিটা যদি গ্রাহকের অ্যাকাউন্টে ওই দিন 2টার মধ্যে প্রেরণ করে, দেখবেন যে ওই কিন্তু গ্রাহক কিন্তু ওই দিনই টাকাটা পেয়ে যাচ্ছে। তার মানে খুব দ্রুততর সময়ে কিন্তু মানে উইদিন দ্য ডে কিন্তু পুরো সেটেলমেন্টটা অ্যাডভাইস প্রেরণ থেকে শুরু করে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া পুরো একদিনের মধ্যে কিন্তু মানে দিন বলতে কয়েক ঘন্টার মধ্যে জিনিসটা সম্পাদিত হয়ে যাচ্ছে। ইএফটিটা খুব দ্রুত হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা মানে এখন আর আমি সময় নষ্ট করতেছি না, এটা আপনারা পড়ে নিন বা মানে পড়লে বুঝবেন, এখানে মানে খুব কঠিন কোনো ইয়ে করিনি। আচ্ছা, এটা একটু বুঝাই দিই, সেটা হচ্ছে যে ইএফটি এবং মাইকা চেক প্রবর্তনের ফলে সরকারের হিসাবায়নে কি পরিবর্তন সাধিত হয়েছে, এর ফলে হিসাবায়নে কি কি সুবিধা হয়েছে তার তালিকা করুন বা সংক্ষেপে ব্যাখ্যা করুন। আমি আসলে সংক্ষেপে ব্যাখ্যা করতে পারিনি, ডিটেলসে ব্যাখ্যা করছি, আপনারা চাইলে সেটাকে সংক্ষেপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি ডিটেলসে লিখছি কিন্তু আপনারা সংক্ষেপে করবেন। আচ্ছা, হিসাবায়নে কি পরিবর্তন সাধিত হয়েছে এটা একটু বলি। আচ্ছা, ইএফটি বা মাইকা চেক অ্যাডভাইস যে প্রেরণটা, এটা এখন মানে অটোমেটিক ওয়েতে কিন্তু অ্যাডভাইস প্রেরণ করা হইতেছে, তাই না? তাহলে এটা গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেক বড় একটা ইয়ে ছিল, যে আগে যেটা অ্যাডভাইস ম্যানুয়ালি দেওয়া হইতো, এখন সেটা অটোমেটেড ওয়েতে কিন্তু আপনি মানে অ্যাডভাইসটা দিতে পারতেছেন। তো এটা অ্যাকাউন্টিং এর একটা অনেক বড় পজিটিভ একটা চেঞ্জ আসছে। তারপর হচ্ছে যে একটা মানে কন্ট্রোল এনভায়রনমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই ইএফটি এবং মাইকা চেকটা মানে পুরো সেটেলমেন্ট প্রসেসটা মানে অ্যাডভাইস প্রেরণ থেকে শুরু করে সেটেলমেন্ট পুরো বিষয়টা হচ্ছে একটা কন্ট্রোলড ওয়েতে আইবাস সিস্টেমকে ব্যবহার করে কিন্তু এটা করা হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আপনি আইবাসকে বাইপাস করে কিন্তু কোনো এই ইএফটি বা মাইকা চেকের কোনো মানে কার্যক্রম আপনি করতে পারবেন না, এখানে ফ্রড করতে পারবেন না। ঠিক আছে, মানে আপনাকে অবশ্যই আইবাস থ্রু আপনাকে ইয়ে করতে পারবেন, এই ট্রানজ্যাকশনগুলো সম্পাদন করতে পারবেন। আইবাস থ্রুতে করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যদি কোনো ফ্রড হয়ও, ধরেন বাই চান্স কোনো একটা ফ্রড হইলো, আগে যেটা করা হতো যে আগে তো আইবাসের ট্র্যাকিং সিস্টেম ছিল না, মানে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেমটা ছিল না। হ্যাঁ, এই জন্য ফ্রডটা হইলে কে ফ্রডটা করছে এটা মানে নির্ধারণ করাটা খুব জটিল ছিল এবং হচ্ছে যে হয়তো অনেক ক্ষেত্রে অসম্ভব ছিল। কিন্তু এখন যেহেতু আপনার মানে আইবাসকে বাইপাস করে না আপনি মাইকার চেকের ইএফটি মানে মাইকার চেক বা ইএফটি কোনোটাই অ্যাডভাইস প্রেরণ করা বা হচ্ছে যে মানে কোনো কিছু আপনি করতে পারতেছেন না, মানে আইবাস থ্রুতেই আপনি হচ্ছে যে এই কার্যক্রমগুলো সম্পাদন করতে হইতেছে। তার মানে হচ্ছে একটা অডিট ট্রেল সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যেই এন্ড থেকে আপনার ধরেন ফ্রডের অভিযোগ আসবে, হ্যাঁ, যখন আপনি এটা তদন্ত করতে যাবেন তখন আপনি ইজিলি ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কম্পিউটার থেকে, হ্যাঁ, কোন ব্যক্তির অথরাইজড মানে অ্যাকাউন্ট থেকে এই ট্রানজ্যাকশনটা সম্পাদিত হয়েছে। তো ইজিলি আপনি কিন্তু এটা একটা ট্রেলটা পেয়ে যাবেন, তাই না? তো এই জন্য একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মাধ্যমে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো সম্পাদিত হইতেছে। তো এটা একটা গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর একটা পজিটিভ চেঞ্জ আসছে। তারপর 3 নম্বরে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে মানে সেন্ট্রালাইজড ফিসক্যাল ম্যানেজমেন্ট। আগে যেটা ছিল যে আমি যেটা বললাম যে নিকাশ ঘর ছিল অনেকগুলো, ক্লিয়ারিং হাউস ছিল অনেকগুলো, এখন যেহেতু একটা মাত্র জায়গা থেকে মানে ইয়ে হচ্ছে ক্লিয়ারিং হচ্ছে, ইএফটি বলেন বা মাইকার বলেন, আলটিমেটলি তো মাইকার যদি আমি একটা ব্যাংকে যে জমা দিচ্ছি কিন্তু
মাইকার চেকের এটা সেটেলমেন্ট তো হচ্ছে যে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায়, এটার মানে আলটিমেট ক্লিয়ারিংটা হচ্ছে সেই জায়গাটাতে। তার মানে হচ্ছে যে আমি একটা সেন্ট্রালাইজড ফিসকাল ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এই জিনিসটা মানে সম্পাদিত হচ্ছে, তাই না? তো এটা একটা আপনার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আগে কি হতো, বিভিন্ন জায়গা থেকে যখন আপনি মানে ক্লিয়ারিং হাউস থেকে আপনার তথ্য পেতেন, এটাকে রিকনসাইল করা, এটাকে হচ্ছে নিয়ে মানে দুজনের সাথে বসা, ব্যাংকে আপনাকে কোঅপারেট করবে কিনা বা আপনি ব্যাংকের থেকে এটা নিতে পারবেন কিনা, অনেক ধরনের একটা মানে কি বলবো মানে সমস্যা ছিল। সিঙ্গেল একটা জায়গা থেকে সেন্ট্রালাইজড মানে ফিসকাল মানে ম্যানেজমেন্ট হওয়াতে এটা কিন্তু আপনার অনেক হিসাবায়নের ক্ষেত্রে অনেক মানে পজিটিভ ভাইবস আসছে আর কি। আচ্ছা, তারপর বলছি যে এটা আগের উত্তরও বলছি, এখানে বলছি যে মানে চেক ক্লিয়ারেন্সটা বিএসসিপিএস এর মাধ্যমে হইতেছে, আর হচ্ছে আপনার ইএফটি ক্লিয়ারেন্স গুলো আপনার হচ্ছে যে নিকাশ বিএফটি এর মাধ্যমে হইতেছে, এবং দুইটা হচ্ছে মতিঝিল ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে এটার প্রক্রিয়াকরণ করা হইতেছে। এবং 5 নম্বরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যখন এই ক্লিয়ারিংটা করবে, ক্লিয়ারিং করার পরে বাংলাদেশ ব্যাংকের যে মানে সরকারি যে অ্যাকাউন্ট আছে টিএসএ, সেখান থেকে সে টাকাটা ডেবিট করবে। ডেবিট করার পরে এই যে ডেবিট স্ক্রলটা সে সিজিএতে পাঠাবে। আমরা এটা আগেও বলছি যে এফটিপির মাধ্যমে, ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে সিজিএ কে সে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে সে সিজিএ কে ডেবিট স্ক্রলটা পাঠিয়ে দিবে। সিজিএ সেটাকে মানে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ইয়েতে সে এন্ট্রি দিবে বা এটা সে ট্রিটমেন্ট করবে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর মানে জন্য। আচ্ছা, তারপর বলতেছে 6 নম্বর বলতেছে পেমেন্ট প্রক্রিয়া সোনালী ব্যাংকের এখন আর অংশগ্রহণ নাই। তার কারণ হচ্ছে যে আগে এজেন্ট কনসেপ্ট ছিল, আমরা জানি যে আগে মানে এজেন্ট কনসেপ্ট ছিল। আমরা বাংলাদেশ ব্যাংকের যে চুক্তি সেখানেও পড়ছি, ট্রেজারি রুলসেও পড়ছি, ইভেন হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট কোড ভলিউম 1 10 নম্বর আর্টিকেল দেখেন, সেখানে আপনারা দেখবেন 10 বা 7, আচ্ছা যাই হোক, মানে একেবারে শুরুর দিকের যে আর্টিকেল ভলিউম 1 এ, সেখানেও দেখবেন যে সোনালী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের এজেন্ট হিসেবে মানে ইয়ে করা হয়েছে, সম্বোধন করা হয়েছে আর কি। কিন্তু যেহেতু মাইকার চেক এবং হচ্ছে যে ইএফটি দুই ক্ষেত্রেই সোনালী ব্যাংকের কোনো কার্যক্রম নাই বললেই চলে, কারণ এটার ক্লিয়ারিংটা হয় হচ্ছে আপনার ইয়ে থেকে, এই বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল এটার ক্লিয়ারিংটা হচ্ছে। তার মানে হচ্ছে সোনালী ব্যাংকের এখানে অংশগ্রহণ নাই। হ্যাঁ, কারণ আমি যদি সিজিএ যদি বাংলাদেশ ব্যাংক থেকে ডেবিট স্কোর পায়, সেক্ষেত্রে তার হয়ে যাবে। আর মানে সোনালী ব্যাংক থেকে তার আর কোনো স্কোর নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওইখান থেকে ফাইনাল যেখান থেকে মানে ক্লিয়ারিং হচ্ছে সেখান থেকে স্কোর পাওয়া মানেই আমার মানে চূড়ান্ত প্রতিবেদন পেয়ে যাওয়া। এজন্য আগে যে সিস্টেম ছিল, মানে একটা রাউন্ড অ্যাবাউট সিস্টেম ছিল, বা ঘূর্ণায়মান বা চক্রাকার একটা মানে সিস্টেম ছিল ডেটা সংগ্রহের, যে আপনি উপজেলা সোনালী ব্যাংকের অফিস সে আপনার হচ্ছে যে হেড অফিসে দিবে, হেড অফিসে কয়েকদিনের মধ্যে পৌঁছবে, হেড অফিস তার মানে সোনালী ব্যাংকের হেড অফিস এটা আবার সে মানে বাংলাদেশ ব্যাংকের ইয়েতে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক এটা আবার হচ্ছে তার যেই মানে শাখাগুলো, বাংলাদেশ ব্যাংকের শাখাগুলো সোনালী ব্যাংকের শাখার তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর তথ্য নিয়ে সে আবার এটা সিজিএতে পাঠাবে। এই যে একটা মানে টোটাল যে একটা প্রসেস ছিল, হ্যাঁ, এই প্রসেস থেকে আমরা বের হয়ে আসতে পারছি, তাই না? কারণ কি সোনালী ব্যাংকের অংশগ্রহণ এখন আর নাই। এই জন্য আমার যে রিপোর্টিং যে টাইমটা আগে যেটা মানে ব্যয় হইতো, এখন কিন্তু সেটা অনেক বেশি মানে কমে আসবে টাইমটা। ঠিক আছে, এটা একটা মানে অনেক বড় পজিটিভ একটা চেঞ্জ আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আসছে। 7 নম্বর যেটা বলতেছে সেটা হচ্ছে যে মানে রিয়েল টাইম তথ্যটা মানে দিবে। রিয়েল টাইম কেন বলতেছি, কারণ হচ্ছে ধরেন বাংলাদেশ ব্যাংক পার ডে উদাহরণস্বরূপ 5 লক্ষ ইএফটি সে সেটেল করছে, বাংলাদেশ মানে সরকারের 5 লক্ষ ইএফটি সে, একটা জাস্ট উদাহরণ দিবে, 5,000 হইতে পারে বা 100 হইতে পারে, জাস্ট আমি বললাম যে 5,000 ইএফটি সে সেটেল করছে। তো এই 5,000 ইএফটি সেটেলমেন্টের তথ্য কিন্তু সে মানে ইনস্ট্যান্টলি সে চাইলে দিতে পারবে, ইনস্ট্যান্টলি না দিলেও অন্তত দিন শেষে তো সে দিয়ে দেয়, এফটিপির মাধ্যমে সে দেয়। এটাকে আমরা রিয়েল টাইম হিসেবে ধরতে পারি। আগের তুলনায় সেটা অনেক, আগে যেটা 15 দিন লাগতো সেটা তো এখন আমরা একদিনই পেয়ে যাচ্ছি, তাই না?
এবং মানে সিজিএ এর যে তথ্যটা, মানে ব্যাংকে এবং সিজিএ এর যে মানে সিজিএ বলতে বোঝাচ্ছে হিসাবরক্ষণ অফিস, হিসাবরক্ষণ অফিস যেটা সে এন্ট্রি করছে, একটা চেক ইস্যু করলেই কিন্তু হিসাবরক্ষণ অফিস সেটা মানে তার মানে ইয়ে থেকে, সরকারি হিসাব থেকে ডেবিট করে ফেলে। এটা চেক ইস্যু করার সাথে সাথেই কিন্তু সে কি করে, সরকারের হিসাব থেকে ডেবিট করে ফেলে হিসাবরক্ষণ অফিস। আবার হচ্ছে ইএফটি অ্যাডভাইস যখন প্রেরণ করে তখনও সে কি করে, এই ডেবিট করে ফেলে। এখন এটা তো আলটিমেটলি তো মানে চূড়ান্ত কিছু না, কারণ হচ্ছে চেকটা তো ডিজনার হইতে পারে, ইএফটি রিটার্ন হইতে পারে, তাই না? তো যদি এই সমস্ত কেস হয় এই জন্য রিকনসাইল করা লাগবে, তাই না? তো রিকনসাইল করার জন্য কিন্তু আপনার এখন সিজিএ টু বাংলাদেশ ব্যাংক মাত্র দুইটা মাধ্যমে যদি রিকনসাইল করা হয় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সব হিসাবরক্ষণ অফিসের সাথে এই আপনার কি বলবো ব্যাংকের যে রিকনসিলিয়েশন এটা হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু আপনারা জানেন কিনা যে যখন এফটিপি সার্ভারের মাধ্যমে যখন হচ্ছে যে এই স্ক্রলগুলো ইয়ের ব্যাংক পাঠায় ইয়ের কাছে, মানে হিসাবরক্ষণ অফিস মানে সিজিএর কাছে, তখন কিন্তু আইবাস সিস্টেমই অটোমেটিক্যালি সেটাকে রিকনসাইল করতে থাকে, ঠিক আছে? এবং ওই রিকনসাইলেশনটাও অ্যাকচুয়ালি মানে ইয়ে করা হয় না, ম্যানুয়ালি এটা চেক করা হয়, কারণ এখানে অনেক মিসম্যাচ দেখায়, অনেক এরর দেখায় রিকনসাইলেশন রিপোর্টের মধ্যে, তখন সেখানে যারা কর্মকর্তা তারা সেটা ম্যানুয়ালিও এটাকে রিকনসাইল করে স্ক্রলের সাথে ইয়েগুলো হিসাবরক্ষণ অফিসের যে মানে রেজিস্টার আছে সেই রেজিস্টারে। কারণ কি হিসাবরক্ষণ অফিসের রেজিস্টারে কিন্তু যখন চেক ইস্যু করে তখন সেটা ডেবিট করতেছে, আবার যখন ইএফটি অ্যাড্রেস প্রেরণ করে তখন সে ডেবিট করে ফেলতেছে। আলটিমেটলি ব্যাংক থেকে যখন রিপোর্টটা আসে, স্ক্রলগুলো আসে, তখন সে আলটিমেটলি করে এগুলাকে এই মানে রিকনসাইল করে 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 দেখে যে আসলে কোন চেকগুলো ডিজনার হয়েছে, কোন ইএফটি গুলো রিটার্ন হয়েছে, এটা সে রিকনসাইল রিপোর্টের সাথে মানে রিকনসাইল করার পরে সেটা শিওর হইতে পারে যে আমার এই চেকগুলো ডিজনার হয়েছে এবং এগুলোকে পরবর্তীতে আবার হয়তো ইস্যু করা লাগতে পারে, বা মানে আমি কোনো মানে অ্যাকাউন্টস অফিস যদি কোনো ভুল করে, ধরুন ভুল অ্যাকাউন্ট নম্বর প্রেরণ করলো যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, হ্যাঁ, ওরকম যদি কোনো সে করে থাকে, তো এরকম হইতে পারে ইএফটি পাঠাইছে, ধরুন এমন একটা অ্যাকাউন্টে পাঠাইছে ইএফটি যে মানে অ্যাকাউন্টেই এক্সিস্ট করে না, সেক্ষেত্রে তো সেটা বাউন্স করবে, হ্যাঁ। তো যদি সে ব্যাংক থেকে তথ্যগুলো পায় সেটাকে আবার সে অটো কারেক্ট করে ফেলবে রিকনসিলিয়েশন এর মাধ্যমে। 8 নম্বরে বলতেছে যে বিভাগীয় পেমেন্টের ক্ষেত্রে, বিভাগীয় পেমেন্ট বলতেছে আমি যেটা বলতে চাচ্ছি সেলফ অ্যাকাউন্টিং এন্টিটি, ঠিক আছে, তাদের যে পেমেন্ট সেই পেমেন্টটাও কিন্তু আপনার এখন ইএফটি মাইকার চেকের মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে, বা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যখন মানে আমরা আমাদের বর্তমান এক্সিস্টিং যেই প্র্যাকটিস সেটা হচ্ছে যে ক্যাশ বুকের উপর অনেক বেশি নির্ভরতা, অনেক বেশি নির্ভরশীলতা মানে করতে হয়। মানে আপনার যে সেলফ অ্যাকাউন্টিং এন্টিটি যারা আছে তাদের ক্যাশ বুকের উপর অনেক বেশি আপনার হচ্ছে যে ইয়ে করতে হয়, রিলাই করতে হয়। কিন্তু যখন মানে সব পেমেন্ট আপনার ইএফটি মাইকার চেক হয়ে যাবে তখন কিন্তু আর এই ক্যাশ বুকের উপর তার ক্যাশ বুকের উপর আর কি করতে হবে না, আমাকে রিলাই করতে হবে না, ঠিক আছে, কারণ হচ্ছে যে আমার সব অটোমেটেড সিস্টেমে কিন্তু আমি এইগুলো পেয়ে যাব। আচ্ছা, এবং টোটাল যে কার্যক্রম সবগুলো কার্যক্রমে কিন্তু আপনার আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে, হিসাব রক্ষণের সমস্ত প্রক্রিয়া কিন্তু আপনার মানে ডিজিটালি অর্থাৎ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এই হচ্ছে যে আপনার মানে হিসাবায়ন সংক্রান্ত বিষয়াদি। এছাড়াও এক্সট্রা কিছু 5-6টা জিনিস দিই, সেটা হচ্ছে চেক সম্পর্কিত বিষয়, শুধুমাত্র চেক সম্পর্কিত বিষয়। এবং 10-এ যেটা বললাম যে এখন মানে ইএফটি ছাড়া চেক বলতে শুধুমাত্র মাইকার চেকই বোঝাবে, মানে অন্য কোনো নন মাইকার চেক বলতে এখন বর্তমানে কোনো চেক গভর্নমেন্টের ক্ষেত্রে আর নাই, ঠিক আছে, এখন আর কোনো নন মাইকার চেক নেই, সব চেক মানে হচ্ছে মাইকার চেক, মানে সরকারের সব চেক মানে হচ্ছে এখন মাইকার চেক। ইএফটি তো মানে চেক না, ইএফটির পেমেন্ট ছাড়া যে কোনো পেমেন্টের ক্ষেত্রে চেক দেওয়া হয় এবং চেকটা মাইকার চেক হবে। আর তারপরে বৈশিষ্ট্য যেটা বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু সোনালী ব্যাংকের মানে এজেন্সি হিসেবে নাই সোনালী ব্যাংক, এই জন্য সরকারের যেই এজেন্সি কস্ট ছিল 586 কোটি টাকা মানে সেটা সেভ হয়েছে। তারপর চেক হিসেবে সিজিএ চেক একটা মাত্র চেক
ইস্যু করা হয় সেটা হচ্ছে সিজিএ চেক, এবং চেক প্রিন্টিং থেকে শুরু করে বিতরণ সব কার্যক্রম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ট্র্যাকিং করা যাচ্ছে, এবং এটা তত্ত্বাবধান বা এটা হচ্ছে যে মনিটরিং সুপারভিশন সব সিজিএ করতেছে। আর মাইকা চেক একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ঝুঁকি নাই বললে চলে। মূলত আপনার 9 পর্যন্ত যদি দেন সেক্ষেত্রে হয়ে যাবে, বাকিটা আপনার না বললেও, কারণ এগুলো হিসাবায়নের সাথে সরাসরি সম্পর্কিত না, এটা জাস্ট বৈশিষ্ট্য হিসেবে আপনারা মনে রাখতে পারেন। মূলত 9টা জিনিস যদি আপনারা দেন আপনাদের উত্তর হয়ে যাবে। ইএফটি এবং মাইকা চেক প্রবর্তনের ফলে সরকারি হিসাবায়নে উল্লেখযোগ্য পরিবর্তন কি কি সাধিত হয়েছে সেগুলো সম্পর্কে বলেন। বা 9টা যদি নাও পারেন 5টা দিলেও তো হবে, তাই না? এই 9টার মধ্যে আপনার যে কোনো 5টা দিলেও হয়ে যাবে। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই হিসাবায়নের কি কি সুবিধা হয়েছে তালিকা করুন, সংক্ষেপে ব্যাখ্যা করুন। আমি সংক্ষেপে ব্যাখ্যা করি না, অনেক লম্বা চড়া ব্যাখ্যা করে ফেলছি। এটা আপনারা চাইলে ছোট করতে পারবেন, কারণ আমি ডিটেলস লিখছি এই জন্যে যে আপনারা যেন পড়লে বুঝেন, যে কেউ পড়লে যেন এটা খুব ইজিলি বুঝে যায়, যাতে বুঝতে কোনো কষ্ট না হয়। হ্যাঁ, এই কথাগুলোই একটু ডিটেলস এখানে মানে আলোচনা করা হয়েছে একটু ঘুরে ফিরে, কারণ এক কথা তো একই। কি কি মানে হিসাবায়নের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলোই তো অ্যাকচুয়ালি সুবিধা হিসেবে মানে বিবেচনা করা যায়। এগুলো একটু মানে ডিটেলসে আপনারা মানে আলোচনা করা হয়েছে যেন লেখা যায় আর কি। তো এখানে আর বেশি কিছু আলোচনা করলাম না, আপনার মানে ইয়ার ডকুমেন্টটা পাইলে হয়তো বা ইয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারনেট বিভ্রাটের ফলে হিসাবরক্ষণ অফিস স্টেশনারি সরবরাহের বিল বাবদ একজন সরবরাহকারী প্রয়োজন। যেটা বললাম যে 50,000 টাকার একটা চেক দিচ্ছে, মাইকা চেক দিচ্ছে, কিন্তু আমরা জানি যে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে এখন ম্যানুয়ালি অ্যাডভাইস প্রেরণ করার প্রয়োজনে এখানে অটোমেটেড যেই অ্যাডভাইস, সেই অ্যাডভাইস প্রেরণ করা হয় অ্যাকাউন্টস অফিস থেকে। সেই অ্যাডভাইস অনুযায়ী ব্যাংক কি করে সেগুলোকে সেই চেকের ক্ষেত্রে চেক ক্লিয়ার করে, ইএফটির ক্ষেত্রে ইএফটি গুলো সেটেল করে। আচ্ছা, তো এখানে যে প্রশ্নটা বলছে টাইমলিনেস, কমপ্লিটনেস এবং রিলায়েবিলিটি, এই প্রশ্নগুলো মানে এই সেন্সগুলোতে বা এই পার্সপেক্টিভে কি কি ঝুঁকি তৈরি হয়েছে, টাইমলিনেসের ক্ষেত্রে কি ঝুঁকি তৈরি হয়েছে, কমপ্লিটনেসের ক্ষেত্রে কি ঝুঁকি তৈরি হয়েছে, রিলায়েবিলিটির ক্ষেত্রে কি কি ঝুঁকি তৈরি হয়েছে। এটা অনেকে অনেকের মতো উত্তর দিতে পারবে, কারণ এই প্রশ্নটা একটু বিদঘুটে প্রশ্ন, এটা কোনো মানে ইয়ে নেই আর কি। তো এখানে অনেকগুলো তো আমি এখানে মানে 4টা ইয়ে দিছি, তথ্য দিছি, এগুলা আচ্ছা যাক এগুলো আলোচনা করলাম না, এগুলো মানে একেবারে লেমেন এই টাইপের ইয়েগুলো দেখে নিন, তাহলে হবে। আলোচনা করলে করা যায়, সমস্যা করতেছি না, এগুলো আপনারা একটু দেখে নিন। বিদেশে মানে বাংলাদেশ দূতাবাস সমূহে ইএফটি মাইকা চেক প্রবর্তনের সম্ভব কিনা এর পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করুন। এটা মনে হয় করা হয় নাই, না করা হয়নি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ইএফটি এবং মাইকা চেক নিয়ে এই মানে গত কয়েক বছরের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নগুলো এই বছর এইভাবে, গত বছর এইভাবে আসছে, মানে মানে আপনাদের ক্ষেত্রে এইভাবে আসবে জিনিসটা এরকম নয়, ভিন্নভাবে আসতে পারে। যদি ভিন্নভাবে আসে সেই ক্ষেত্রে দেখে আমি একটা চেষ্টা করব, মানে ইএফটি বা মাইকা চেক নিয়ে একটা ছোটখাটো একটা রাইট আপ দিয়ে চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনাদের হয়তো বা স্যার এটাও গ্রুপে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ দিব, ওই যে একটা প্রশ্ন মনে হয় রেডি করা হয় নাই, তো এই জন্য ওটা রেডি করে হয়তো আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনাদের অনেকের মনে হয়তো বা একটু ডাউট আছে যে এই যে নোট টোট তো সব
দেওয়া হয় নাই, এটা কি পরীক্ষাকে পাবেন কি পাবেন না, পরিশেষ করতে পারবেন কি পারবেন না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আপনারা এগুলো নিয়ে টেনশন করেন না। অন্তত আমার মানে বিষয় আমি যেটা না স্যার, আপনার সম্বন্ধে তো মানে বিন্দু পরিমাণ ডাউট নাই স্যার। না, আপনার ডাউট নাই, যেহেতু আপনার সাথে আমরা মানে অনেকে ডাউট থাকতে পারে বলতেছি, এই জন্য বলে নিলাম আর কি। আপনার টেনশন করার কিছু নাই। আমি মানে আপনাদেরকে মানে 120% দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে 100%-এর উপরে 20% দেওয়ার চেষ্টা করবো। মানে আমি আমার এন্ড থেকে যতটুকু পারি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং আপনারা যদি বলেন যে আপনাদেরকে আরো মানে কোনো লাইনে করতে হবে, হেল্প করতে হবে, আপনারা বলবেন, আমি আমার যদি সাধ্য থাকে থাকে আমি আপনাদেরকে চেষ্টা করবো। হ্যাঁ, কে একজন কথা বলতে চাচ্ছেন, মানে কথাটা আসে নাই। ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আবার লিঙ্ক দিবেন না শেষ করে দিবেন? আজকে